সেখানে যদি প্রশাসক বসিয়ে পরিষেবা চালানো যায় তাহলে কি পরিস্থিতি হয়। এবং এটা আজকে বিদ্যুৎ বাহিত তার দিয়ে একটি জীবন, মহামূল্য জীবন নষ্ট হলো তাই নয়, এর আগে হাওড়াতে ভ্যাট পরিষ্কার না হওয়া, নর্দমা পরিষ্কার না হওয়া, পুরো পরিষেবার যাবতীয় কাজকর্ম দীর্ঘ টালবাহানায় আটকে আছে বলে বারবার অভিযোগ উঠেছে। শোনা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্বাচনী মডেলের সঙ্গে তথাকথিত তার উত্তরসূরির প্রশাসক বসিয়ে হাওড়াকে নিয়ন্ত্রণ করার যে বিবাদ, তারই ফলপ্রসূতে হাওড়া এবং বালির ডিলিমিটেশন না হয়ে সেখানে নির্বাচন হচ্ছে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা একটা পিসমিল ঘটনা হিসেবে দেখলে চলবে না। এর অতীতে আমরা দেখেছি পার্ক স্ট্রিটের কাছে বিদ্যুৎ বাহিত হয়ে মারা গেছে স্কুলের বাচ্চা, বেহালাতে একই ঘটনা ঘটেছে। তাহলে কলকাতা, হাওড়া ইত্যাদি শহরে কেন বিদ্যুৎ বাহিত তার এইভাবে পড়ে থাকবে? এবং এর পুরো দায়িত্ব হচ্ছে রাজ্য প্রশাসনের। রাজ্য প্রশাসন এবং পুরো প্রশাসন তারা তাদের দায়িত্ব থেকে দৃষ্টি ঘোরানোর জন্য অবান্তর কিছু কথাবার্তা বলছে, কিন্তু সেসব না করে আমার মনে হয় ওই অঞ্চলের যারা সরকারি আধিকারিক, জনপ্রতিনিধি, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ওই নূর ব্রাদার্স বলুন বা রহমান ব্রাদার্স বলুন, এদের যোগটা দীর্ঘদিন ধরেই ছিল। এই বাকিবুর রহমানের ভাগ্নে এদের মধ্যে একজন। তো এই বাকিবুর রহমানের ভাগ্নের সূত্রে এদের যে বিভিন্ন রাইস মিল, সেই রাইস মিলে ফেক চাষি তৈরি করে, আপনারা জানেন অতীতের এক অর্থমন্ত্রী তার কিচেন গার্ডেনে কয়েকশো কোটি টাকার ফসল ফলিয়েছিলেন, তার রোজগারের কথা দেখিয়েছিলেন। ঠিক এখানেও তাই, এই রাইস মিল গুলোতে লক্ষ লক্ষ কৃষক নাকি ধান জমা দিয়েছিল, ধান বিক্রি করেছিল, এবং সেই রেশন দুর্নীতি, যে রেশন দুর্নীতির চেহারা হচ্ছে এখন ইডির প্রাথমিক হিসাবে 10,000 কোটি টাকা, তাতে এদের কথা পাওয়া গেছে। এবং যে ব্যবসায়ী সূত্রে, যে বারিক বিশ্বাসের সূত্রে এই তদন্তগুলি চলছে বা এই তল্লাশিগুলি চলছে, আমাদের নির্দিষ্ট প্রশ্ন আছে যে এই বারিক বিশ্বাসদের একটি দল মাস 6-7 আগে যখন দুবাইতে দীর্ঘ সময় ছিল, তখন কি পশ্চিমবঙ্গের কোনো তাবড় নেতা দুবাইতে একই সময়ে একই সঙ্গে গেছিলেন? এবং তাদের কি দুবাইতে কোনো মিটিং হয়েছিল? তার সঙ্গে কি রেশন দুর্নীতির কোনো যোগ আছে? চারটে চালকল সঙ্গে এসেছে, তাদের 45 কোটি টাকা নয়-ছয় করা হয়েছে বলে প্রাথমিক অভিযোগ উঠে আসছে। এছাড়া আপনি যে বিষয়টা বললেন যে ভুয়ো কৃষকের নামের তালিকা এবং টাকা আত্মসাৎ, প্রথমত এই দুটো অভিযোগ। দেখুন, এই দুই ভাইয়ের 4টি চালকলের কথা উঠে আসছে, কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় 160-65টি চালকল এবং 75টির উপর আটা কলের নিয়ে এই রেশন দুর্নীতি পুরো চলছে। প্রত্যেকটি চালকলেরই হচ্ছে যে প্রকিউরমেন্টের যে কোটা ছিল, সেই প্রকিউরমেন্ট, কাস্টম মিল রাইসের প্রকিউরমেন্টের যে কোটা, সেই কোটাই কৃষকের কাছ থেকে কিভাবে চাল কেনা হয়েছে। এই যে রাজ্য সরকার অনলাইনে সরাসরি কৃষকদের থেকে চাল কেনার জন্য যে ব্যবস্থা, তথাকথিত আপনার কর্মসাথীগুলো, কি ওই হাটগুলো, কৃষক মান্ডি, কিষাণ মান্ডিগুলো থেকে শুরু করেছিলেন। তো সেই কিষাণ মান্ডিতে কত কৃষক এসেছিল প্রকৃত অর্থে, তারা কিভাবে তারা চাল বা ধান বিক্রি করেছিল এবং রাইস মিলগুলো নিয়েছিল, তা এবার এখন দেখা শুরু হয়েছে। এবং ইডির কাছ থেকে বিভিন্ন সূত্রে, যা তদন্তকারীদের সূত্রে আদালতে তার যা নথি পেশ করছে তদন্তকারী সংস্থাগুলি, সেখানে জানা যাচ্ছে যে কোনো মানে কৃষক তো দূরের কথা, মূলত তৃণমূলের ফোরে দালাল চক্র, তার মাধ্যমে এই রাইস মিলের হচ্ছে চাল প্রকিউরমেন্ট, ধান প্রকিউরমেন্ট হয়েছে, ধান সংগ্রহ হয়েছে, এবং প্রতি কুইন্টাল একটি নির্দিষ্ট কাটমানি, সেটা হচ্ছে মন্ত্রী এবং তৃণমূল দলের কাছে গেছে। সুতরাং এই যে 10,000 কোটি টাকার স্ক্যাম, সেই 10,000 কোটি টাকার স্ক্যামে কত টাকা ওই 75-25-এর ভাগ না অন্য কোনো ভাগে তৃণমূলের কাছে গেছে, তা এখন ইডি তদন্ত করে দেখছে। সময় সাপেক্ষ, তার কারণ ফিনান্সিয়াল ফ্রড এভিডেন্স বেসড হয়, তথ্য ভিত্তিক হয়, নথি যাচাই করতে হয়, এবং সেই জন্য ধীরে ধীরে পেঁয়াজের খোসা ছাড়ানোর কাজ তদন্তকারী সংস্থা করছে। মেডিকেল কলেজে ছানি কাটার পর যে আই ড্রপ দেওয়া হয়েছে, তার বাচ্চাদের পেটের ব্যথা ওষুধ, এর ফলে চিকিৎসা বিপন্ন, যাদের ছানি কাটাতে তারা চরম সমস্যা। দেখুন, এই ঘটনা পরিষ্কার বোঝাচ্ছে যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবারই ছানি হয়ে গেছে। আগে হচ্ছে স্বাস্থ্য দপ্তরের ছানি কাটার দরকার আছে, স্বাস্থ্য দপ্তরের ঠিক মতো ছানি কাটা হলে তারপরে হচ্ছে উপভোক্তা যারা আছে তাদের ছানি কাটা শুরু হতে পারে।
তাই এই পুরো আপাত মস্তক এই স্বাস্থ্য ব্যবস্থার খোল নলছে না পাল্টালে পরে, এখানকার দুর্নীতি, এখানকার নিয়োগ নিয়ে যা কিছু অনিয়ম হচ্ছে তা যদি পরিষ্কার না করা হয়, তাহলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এইভাবেই চলবে। খিদিরপুরে হলো, খিদিরপুর পর ঝাড়গ্রাম হলো, এবং আকছাড়ে এই ঘটনাগুলি ঘটছে, মানে বোঝাই যাচ্ছে যে এর মধ্যে একটি চরম প্রশাসনিক গাফিলতি রয়েছে। আসানসোলের হীরাপুরে ফের গুলি চলল, এক যুবক গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে। দেখুন, হীরাপুর, ভাঙড়, খিদিরপুর, তিলজলা, তপসিয়াতে গুলিই চলে, সেটা কোনো খবর না। ওখানে রসগোল্লা বললে খবর, সেটা আপনারা জানাবেন কখনো হলে পরে। ওয়াইনাডে রাজ্যে 242 জন পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন। এদের মধ্যে রাজ্যে এখন পর্যন্ত যোগাযোগ করতে রয়েছে 155 জনের সঙ্গে। রাজ্য আশাবাদী বাকিদের সাথে নিশ্চয়ই আজ রাতের মধ্যে যোগাযোগ করা যাবে। আলিপুরদুয়ার থেকে শুরু করে বীরভূম পর্যন্ত বিভিন্ন জেলা থেকে এই কর্মীরা গিয়েছে। রাজ্যের 22 লক্ষ মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মতো কাজে যান, এমনটাই মন্ত্রী মলয় ঘটক আজ বিধানসভায় জানিয়েছেন। করোনা এক্সপ্রেস, মুখ্যমন্ত্রী যে এক্সপ্রেসের নাম দিয়েছিলেন যখন পরিযায়ী শ্রমিকরা করোনা প্যান্ডেমিকের সময় এ রাজ্যে ফিরছিল, সেই করোনা এক্সপ্রেসে 45 লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরেছিলেন। এবং ফিরেছিলেন কখন? যে মুহূর্তে পশ্চিমবঙ্গ ট্রেন চালাতে বা ট্রেন নিতে সবচেয়ে বিলম্ব করেছিল, তার আগেই পড়ি মরি করে পায়ে হেঁটে কোন রকমে আরো কয়েক লক্ষ শ্রমিক পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। পশ্চিমবঙ্গের অর্থনীতির কি অবস্থা তা করোনা কাল আমাদের দেখিয়ে দিয়েছে। এবং মুখ্যমন্ত্রী এই ভোটের আগে তারপরেও বলেছেন যে সবাই নাকি এখানে কাজ পাবে। তো সবাই যদি এখানে কাজ পায়, তাহলে ওয়েনারে কেন বাঙালি শ্রমিক, মেঘালয়ে কেন বাঙালি শ্রমিক, আর কেন পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ কাটতে, রাজমিস্ত্রির কাজ করতে কেউ আর কেউ চাইছে না? কারণ অর্থনীতি খারাপ, মজুরি কম, আর সেই কারণে পশ্চিম ভারত, দক্ষিণ ভারতে বাঙালি যুবকেরা, শিক্ষিত যুবকেরা দল বেঁধে পৌঁছে যাচ্ছেন, যা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের। এবং এই সিঙ্গেল ইঞ্জিন সরকারে এই পরিস্থিতি বদলাবে না। সত্যিকেই বাঙালিকে বাংলায় কাজ জোগাড় করতে পশ্চিমবঙ্গে একমাত্র ডবল ইঞ্জিন সরকারই পারবে। রেখাপাত্রের পর এবার হিরণ চট্টোপাধ্যায় গত পরশুদিন রেখাপাত্রের অভিযোগের ভিত্তিতে বসিরহাট লোকসভা নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি রিজার্ভ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। আজ হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে সিসিটিভি সহ বিভিন্ন নথি সংরক্ষণ করার জন্য কলকাতা হাইকোর্ট জানিয়ে। দেখুন, শুধু কেশপুর বিধানসভাতে প্রায় 200 বুথ সিঙ্গেল এজেন্ট ছিল। অর্থাৎ অফিসিয়ালি ইলেকশন কমিশনের রেকর্ডে আছে যে কেশপুরে 200 বুথে অন্য কোনো বিরোধী দলের এজেন্ট বসতে দেওয়া হয়নি, এবং একটি মাত্র দলের এজেন্ট, আর তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে চমকানি ধমকানি দিয়ে পুরো কেশপুরে যে ভোট লুট হয়েছিল তার প্রমাণ হচ্ছে কেশপুরের ফলাফল। এবং আজকে যদি ঘাটাল লোকসভার সম্পূর্ণ যে প্রায় 2000 বুথের ওয়েবকাস্টিং পরীক্ষা করা হয়, আর তা যদি যথাযথ ফরেন্সিক অডিট হয়, তাহলে স্পষ্ট হয়ে যাবে যে কিভাবে ঘাটালের ভোট লুট হয়েছে। এবং আমরা আশাবাদী, শুধু বসিরহাট নয়, ডায়মন্ড হারবারেরও যদি ওয়েবকাস্টিং এর অডিটিং হয়, তাহলে স্পষ্ট হবে যে ভোট লুট কিভাবে হয়েছে। এবং ভারতীয় জনতা পার্টি দাবি করে, ইলেকশন কমিশনের কাছে আমরা চিঠি দিয়ে বলেওছি যে পরবর্তী নির্বাচনগুলিতে এই ওয়েবকাস্টিং এর যাবতীয় ক্যামেরার অ্যাক্সেস সংবাদ মাধ্যম এবং প্রত্যেক কন্টেস্টিং ক্যান্ডিডেট, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে এমন সমস্ত প্রার্থীর কাছে তাদের অ্যাক্সেস দিয়ে দিতে হবে, যাতে সংবাদ মাধ্যম এবং প্রার্থীরা নিজেরা দেখতে পারে যে কোন বুথে কিভাবে ভোট চলছে। ইএম বাইপাস সংলগ্ন পানশালায় সম্ভবতভাবে যে তাণ্ডবের ঘটনা ঘটেছে, তাতে কমপক্ষে 25 জনকে দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে ভাঙচুর চালাচ্ছেন, গাড়ি সামনে রাখা আছে, ভাঙচুর চলছে, মারধর করছে। এখন প্রশ্ন উঠছে যে কেন 3 দিনে বাকিকে ধরা গেল না? ন্যূনতম কয়েকজনকে ধরা হয়েছে। শাসক দলের ছত্রছায়া থাকলে পুলিশ কি গ্রেফতারি উদাসীন? দেখুন, হাইকোর্টের অমোঘ বিধান এ রাজ্য সম্পর্কে বলাই হয়েছে যে রাজ্যে আইনের শাসন নেই, এ রাজ্যে শাসকের আইন চলে। এই ঘটনা হচ্ছে শাসকের আইনের আরো একটি উদাহরণ। পানশালায়, কলকাতা শহরের বুকে একটি পানশালায় যদি এত বড় বিক্ষোভ হয়, এত কিন্তু হুলিগানিজম হয়, গুন্ডাগার্দি হয়, তারপরে পুলিশ যদি ধরতে না পারে, তাহলে পুলিশের ওই টেবিলের তলায়, কলকাতা পুলিশের টেবিলের তলায় আশ্রয় নেওয়ার চিত্রটাই আমাদের কাছে মনে পড়ে। আমরা সেই পুলিশকে দেখতে চাই যেখানে পুলিশ কমিশনার দাঁড়িয়ে সনাতনী হকারদের দোকান উচ্ছেদ করছিলেন জেসিবি নিয়ে। সেইভাবেই আমরা দেখতে চাই এই যারা শাসকের ছত্রছায়ায় যে সমস্ত গুন্ডারা রয়েছেন, তাদের বাড়িও তারা বুলডোজার দিয়ে ভেঙে দিন। রাজ্য সরকার কোনো ক্লাবকে অনুদান দেবে না। কিছুক্ষণ আগে অর্ডার হয়েছে যে 15,000 টাকা করে ক্লাবগুলোকে অনুদান দেবে। রাজ্য সরকার ফের ক্লাবগুলোকে অনুদান দেবে ঠিক করেছে। গত বছর ঘোষণা করেছিল আর অনুদান দেওয়া হবে না। এবছর ঠিক হয়েছে 15,000 টাকা করে অনুদান দেওয়া। দেখুন, মেলা খেলা উৎসবেরই সরকার,
এই সরকারের মূলধনী ব্যয় প্রতি বছর আস্তে আস্তে কমতে শুরু করেছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন যে এই যে বাজেট 3 মাস আগে ঘোষণা হয়েছে, সেই বাজেটের সম্পদ সৃষ্টিকারী মূলধনী ব্যয়, এর আগে নতুন করে হাসপাতাল হয় না, নতুন করে ব্রিজ হয় না, নতুন করে কোনো পরিকাঠামো তৈরি হয় না, সবকিছু হচ্ছে ভাতা। এই ভাতা আর হচ্ছে মেলা খেলা উৎসবে বাঙালিকে বাঁচিয়ে রাখার জন্য উল্টো দিকে সরকার এই মদের দাম বাড়াতে চলেছে, বিদ্যুৎ বিলে পকেট কাটছে। তাই বিদ্যুৎ বিলে পকেট কেটে মদের দাম বাড়িয়ে উল্টো দিকে কিছু ভাতা দেখে মানুষকে মজিয়ে রেখেছে। কিন্তু বাঙালি সচেতন, বাঙালি আস্তে আস্তে বুঝতে পারছে বাঙালি ভাতাও নেবে, ভোটও দেবে বিজেপিকে, এবং তার জন্যই 26-এর প্রস্তুতি শুরু হয়েছে। রাহুল গান্ধী আজ একটি টুইট করেছেন, করে লিখছেন, apparently 2-in-1 did not like my Chakraborty speech. ED insiders tell me a raid is being planned, waiting with open arms, chai and biscuits on me. অর্থাৎ রাহুল গান্ধীর আশঙ্কা তাকে আবার হয়তো ইডি মুখোমুখি হতে চলবে। দেখুন, এমনিতেই জামিনে আছেন। আমি তো বরং বলবো, আমি প্রধানমন্ত্রী এবং আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী, ইডি অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অধীনে রয়েছেন, যে তারা রীতিমতো দয়ালু, যে মা এবং বেটা তাদেরকে গত 5 বছর ধরে জামিনে রেখেছেন। কংগ্রেস সরকার যদি হতো, যে সরকার জরুরি অবস্থা জারি করে, যে সরকার প্রায় 56টি নির্বাচিত রাজ্য সরকারকে 356 দিয়ে ভেঙে দিয়েছিল, সেই সরকার যদি আজকে থাকতো আর উল্টো দিকে যদি বিজেপির কোনো কারণ নেতৃত্বের সম্পর্কে এরকম জামিনে থাকার ব্যবস্থা হতো, তারা নিশ্চিতভাবে তারা জেলে যেত। আমরা তো চাইবো, আমরা অনুরোধ করব যে রাহুল গান্ধী যদি পিএমএলএ অ্যাঙ্গেলে কোনো অপরাধ করে থাকেন, তা আইনি প্রক্রিয়ায় তাকেও নিয়ে আসা উচিত। মালদার ইংরেজবাজারে তৃণমূল বিজেপির সংঘর্ষ, ক্লাব দখলকে কেন্দ্র করে পুলিশ সুপার জেলা শাসকের কাছে বলছে, আমাদের পুরো ঘটনার উপর নজর রয়েছে। এই ঘটনা যদি চলতে থাকে, আমরা মালদাতে বড় আন্দোলনে নামবো। এত জিনিসপত্রের দাম বাড়ছে, আলু চাষিদের জন্য আপনারা বলছেন বিজেপির ভবিষ্যতের মূল্যবৃদ্ধি প্ল্যান, এবং আলু চাষিদের জন্য তারা আজকেই আমাদের পরিষদীয় দলের তরফ থেকে দেখেছেন যে বিধানসভার ভেতরে মূল্যবৃদ্ধি নিয়ে আন্দোলন হয়েছে। যে আন্দোলনের মূল থিম ছিল যে এত দাম খাবো কি, তৃণমূল যাবে কি, তৃণমূলকে যেতেই হবে, না হলে মূল্যবৃদ্ধি কমানো যাবে না। এই মূল্যবৃদ্ধির জন্য স্থানীয় যে মূল্যবৃদ্ধি, সেই স্থানীয় মূল্যবৃদ্ধির জন্য, অর্থাৎ আনাজ, শাক, সবজি এর মূল্যবৃদ্ধির জন্য পরিবহন খরচ হচ্ছে অত্যন্ত বেশি অন্যান্য রাজ্যগুলির তুলনায়। এই পরিবহন খরচ বেশি এই কারণে, কারণ এই রাজ্যে পেট্রোল ডিজেলের দাম বেশি। এই রাজ্যে পেট্রোল ডিজেলের দাম বেশি, তার কারণ হচ্ছে যে এ রাজ্যে পেট্রোল ডিজেলের উপর নেওয়া বিক্রয় কর অন্যান্য রাজ্যের থেকে অনেক বেশি। এই যে 12,000 কোটি টাকা পেট্রোল ডিজেল থেকে বিক্রয় কর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তুলছে, অর্থ দপ্তর তুলছে, আমরা দাবি করছি যে এইটি যদি লিটার প্রতি 2 থেকে 3 টাকা কমান, আপনার 5 টাকা অব্দি কমানোর সুযোগ আছে। এটি যদি আপনি কমিয়ে দেন, ইমিডিয়েট মূল্যবৃদ্ধির প্রাথমিক সুরাহা হবে। আর মূল্যবৃদ্ধি তো উনি হাত দিলে সবকিছু করতে পারেন, তো উনি তো মূল্যবৃদ্ধি নিয়ে, স্থানীয় মূল্যবৃদ্ধি নিয়ে ইতিমধ্যে 2টি নজরদারি কমিটির মিটিংও করেছেন, ওনার এনফোর্সমেন্ট ব্রাঞ্চও রয়েছে। কি হলো তার? এবং এই আলু চাষিদের মাধ্যমে আলু ইকোনমি, আপনারা জানেন যে হুগলি, বর্ধমান এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, বাঁকুড়া, বিষ্ণুপুরের একটি এলাকাতে যে আলু অর্থনীতি তৈরি আছে, সেই আলু অর্থনীতিতে শাসক দলের নাক গলাচ্ছে বলেই আজকে আলু চাষিদের এই খারাপ অবস্থা। স্বাস্থ্য বীমার যে 18% জিএসটি নিয়ে আমরা কথা বলা শুরু করেছিলাম, আজকে একদিকে দেখা গেল কেন্দ্রে তৃণমূল সাংসদরা তারা ওয়াকআউট করে বেরিয়ে এলেন, ইন্ডিয়া জোটের সাংসদরা পূর্ণ সমর্থন জানালেন, এবং নীতিন গডকরি অর্থাৎ বিজেপির একাংশ তারাও প্রশ্ন তুলছেন এই স্বাস্থ্য বীমায় 18% জিএসটি কেন? আপনারা সাংসদ কিভাবে দেখছেন? দেখুন, জিএসটি সংক্রান্ত যে কোনো বিষয় তার সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ভারতবর্ষের জিএসটি কাউন্সিল। এখানে যে কেউ যে কোনো দাবি করতেই পারেন, এবং নির্মলা সীতারামনজিরও একার কোনো অধিকার নেই। অল স্টেক হোল্ডার্স হ্যাভ টু টেক দ্য ডিসিশন। এই স্টেক হোল্ডার কারা? ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং সমস্ত রাজ্য, সেই রাজ্যের অর্থমন্ত্রীরা, যারা এর সদস্য। আসুন না, জিএসটি কাউন্সিলের বৈঠকে এ নিয়ে আপনারা দাবি তুলুন, আলোচনা করুন। পার্লামেন্ট এটা যথাযথ ফোরাম নয়। আচ্ছা, কেষ্টপুরে গতকাল একটি বাড়ি ভেঙে পড়েছে, সেটা তৈরি হয়েছিল অবশ্য বাঁশ, কাঠ, এসব। সেটা বিষয় না, বিষয় হচ্ছে পুরসভাকে কোনো ভূমিকা বা নজরদারি থাকবে না। গানের নিচেও ভেঙে পড়েছে, কেন ভেঙে পড়ছে পুরসভাকে কিছুই জানছে না, কাউন্সিলের কোনো দায়িত্ব নেই। দেখুন, পুরসভার নির্দিষ্ট ভূমিকা আছে। পুরসভায় যে কোনো পুরো এলাকায় কোনো বাড়ি তৈরি হলে কাউন্সিলরের সার্টিফিকেট নেই, তার প্ল্যান পাস হবে বলে তার বিধিবদ্ধ নিয়ম আছে। তো ওই এলাকার কাউন্সিলর যদি রডের বদলে বাঁশ দিয়ে বাড়ি তৈরি করার প্ল্যান স্যাংশন করিয়ে থাকেন, তাহলে কি কারণে করেছেন সেটাও সহজবোধ্য। তাই আপনারা বলছেন যে ভূমিকা নেই, মানে ভূমি